2000 টাকা একটা চুরি আর জুতা সহ হয়ে যায়। পুরা গ্রামটাতে 7 দিন ফেরি করি, 1400 টাকা লাভও হয়। খায়রুল আলম, তার ছেলের নাম রিপন, যেটা 10 টাকা বলে 5 টাকা নিয়ে যান, জুতা যেটা 100 টাকার কিনা বলে 20 টাকা নিয়ে 500 টাকা বাকি দিই। কৌশলে বললাম যে রিপন বাবার নাম্বারটা আছে কিনা, ওর বাবার নাম্বারটা পাই। আমরা প্রযুক্তির সহায়তা নিয়ে জানতে পারি যে তার বাবা মুন্সিগঞ্জে আছে, প্লাস্টারের কাজ করছে অবস্থায় রিপনকে পাই। ওই রিপনই মুরসালনের বুকের উপরে উঠে ওর বেডেই গলার চেপে ধরে যে একটু দুর্বল হোক। আমি যখন যাত্রাবাড়িতে জয়েন করি 16-র 24শে জুন হবে, জয়েন করি, তো 1 সপ্তাহ পরে মামলাটা পাই। মামলাটা ছিল এরকম, 1 বছর আগে 16-তে মারা গেছে, একটা রুমে লাশ পাই ডিকম্পোস্ট। পুলিশ, আমি না এর আগে আরও 3 জন অফিসার চেঞ্জ হয়, একজনের রিটায়ার্ডও হয়। এটা মৃত্যুর কারণ তখন কোনো আঘাতের চিহ্ন নেই, কিছুই পাওয়া যায় না, তো একটা আনন্যাচারাল ডেথ ইউডি মামলা হয়। তো এই মামলাটা চলতে থাকে ভিসেরা এবং পিএম রিপোর্টের জন্য। তো আমি জয়েন করার পরে 1 বছর পরে যেটা রিপোর্ট আসে যে অ্যাসফিক্সিয়া ইন নেচার, শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে, মেডিকেল রিপোর্ট আসে। তা আমরা ওই ভিকটিমের গার্ডিয়ান ডাকি যে আপনারা যদি মামলা করেন, এই রিপোর্টটা এরকম কেউ হত্যা করছে, তো ওরাই আগ্রহ প্রকাশ করে মামলা করে। এই মামলাটা আমি তদন্তকারী অফিসারে মনোনীত হই। ঘটনা হচ্ছে 1 বছর পূর্বে যে ভিকটিম যে বাসায় থাকতো সেটা ছিল টিন শেড। আমি পিওতে গিয়ে দেখি সেটা বিল্ডিং। এর মানে পিওতে কিছুই করা বা পাওয়া যাওয়া সম্ভব না, এবং যে লোকের বিল্ডিং সেই বাসায় আগে টিন শেড দিয়ে ভাড়া দিয়ে রাখতো, সে ওয়ারিতে থাকতো। এর মানে উনিও কিছু জানে না। তো যে ভিকটিমের গল্পটা আমরা পাই ওই বাড়িওয়ালার কাছ থেকে, যে 3টা টিন শেড রুম ছিল, 3টা রুম ওই ভিকটিমকে ভাড়া দেয় বাড়িওয়ালা। ভাড়া দেয় কেমন, যে 3টা রুমে তুমি একাও যদি থাকো 9000 টাকা দিবা, আর তুমি যদি শেয়ার করতে চাও সর্বোচ্চ 6 জন লোক নিতে পারবা তুমি সহ, তাতেও 9000 টাকা। তো ওই ভিকটিম চুক্তি করে রাজি হয়ে যায়, সে ভাড়া নেই, তার মতো করে 5 জন ওঠায়। সাইডের 2 রুমে 2 জন 4 জন, তার রুমে 2 জন, তার বন্ধু পাশের ওয়ার্কশপে কাজ করতো, এরকম। এই 6 জনের মধ্যে তার রুমমেট তাকে হত্যা করে, টিনশেড যেহেতু বাহির হয়ে তালা মারা যায়, শিকলের তালা ঘুরে ঘুরে, তাকে তালা মারে, হত্যার পরে তালা মারে বাহির থেকে পলায় যায়। যেহেতু এখানে গার্ডিয়ান নাই, সবাই যার যার ফ্রুট সেলার ছিল, কেউ একদম নিম্ন শ্রেণীর লোক ছিল। তখন ওরা 3-4 দিন পরে মেসেজটা পায় যে এখানে গন্ধ বেরোচ্ছে। তখন পুলিশ তালা খুলে দেখে যে একজন লাশ ফুলে আছে। এটাতে অপমৃত্যু মামলা হয়। আর এই মেসেজটা যখন পুলিশের কাছে পৌঁছায়, পুলিশ ঘটনাস্থলে যায়, ততক্ষণে পাশের 2 রুমেও যারা ছিল তারাও সব চলে যায়। এর মানে পুলিশ ফাঁকাই পায় বলা চলে, যে তালা ভেঙে বাড়ির মালিক নিয়ে লাশটা উদ্ধার করে পিএমে পাঠায়। এরপরে 1 বছর পরে তো অ্যাসফিক্সিয়া ইন নেচার আসে। তা আমি ওইখানে গিয়ে যে প্রথমেই কাজটা করলাম, যে এটা যে গ্যারেজে কাজ করতো ওই গ্যারেজে যাই। উনিও 1 বছর পরে তো বলে যে এখন কিছু বলতে পারবো না, মানে বিরক্ত করেন না। ওনাকে আমি বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করি, আজকে যদি আপনার ছেলে হতো, আজকে যদি আপনার ভাতিজা হতো কী করতেন। মজার ব্যাপার হচ্ছে আসামিকে চেনা লোক একজন, যে ঘটনাটা ঘটাইছে চেনা লোক একজন, সে হচ্ছে ভিকটিম যে মারা গেছে। আমি তো চিনব না, আমি আয়ু বাড়িওয়ালাকে প্রশ্ন করলাম যে ওর রুমমেটকে কি আপনি চিনেন বা আইডি কার্ড আছে? আমি তো ভাড়া দিয়েছি ভিকটিমকে, সে আমাকে 1 তারিখ টাকা দিত। এখন আমি কিভাবে, আমি কারো কাছে যাই না কোনো দিন, বলতে পারবো না সে কারে নিয়ে থাকছে। এর মানে বাড়িওয়ালা চেনে না। যে মারা গেছে তার আত্মীয় স্বজনটা জিজ্ঞাসলাম, সে কয় ঢাকা আমি আসিই নেই কখনো। আর ও কারে নিয়ে থাকতো, কার সাথে শেয়ার করতো, সে আমার জানা নেই। এর মানে বাড়িওয়ালাও চিনে না, মানে ভিকটিমের লোকজনও চিনে না। তাহলে চিনে হচ্ছে যে মারা গেছে সেই। এই জন্য কাজটা অনেক কঠিন ছিল। এখানে ভেবে দেখলাম যে এখানে পুলিশিং, মানে পোশাক পরে পুলিশিং করে আসামি ধরার মতো কোনো সুযোগ নেই। কারণ যে হত্যা করছে, আপনি তাকে যদি বলেন আপনার নাম কি রহিম, সে বলবে আমার নাম তো কুদ্দুস, কারণ আমি তো জানি আমি হত্যা করছি। তখন ওই পাশের গ্যারেজে গেলাম, ওর বন্ধু যে গ্যারেজে থাকতো ওইখান থেকে নাম ঠিকানা নিলাম, যে ওর রুমমেটের নাম ছিল রিপন অথবা মুরসালিন। রিপন এই গ্যারেজে ওর বন্ধু থাকতো, হ্যাঁ থাকতো। উনি বলে নাম ঠিকানা আছে? কয় নাই। ওনারা নিতে আমার 2 দিন লাগছে। নাম ঠিকানা ওই যে পুরাতন ডায়েরি থেকে বের করলো, নাম রিপন, পিতার নাম আলম খায়ের, বরিশাল গরুনদী থানা, হুসনাবাদ গ্রাম।
তখন এসি স্যার ছিলেন তারেক স্যার, আর আমাদের ডিসি স্যার ছিলেন নুরুল স্যার। স্যারকে বললাম, স্যার বললে যে হ্যাঁ আমি স্যারের অনুমতি নিচ্ছি, তুমি ওইখানে চলে যাও। তো ওইখানে চলে গিয়ে তো আর কোনো লাভ নাই। আমি বললাম, স্যার আমাকে ফুল সিভিলে কাজ করার জন্য একটু বলে দিতে হবে, অনুমতি নিতে হবে, কারণ আমি তো ওরে গিয়ে যখন নাম জিগাবো সে অ্যাভয়েড করবে অথবা অন্য নাম বলবে। আর ওরা যেহেতু কেউই চিনে না, বাদীও চিনে না, বাদী পক্ষের লোকজন চিনে না, আমি চিনি না, তাহলে ওরেই স্বীকার করতে হবে যে আমি রিপন, এই পর্যন্ত তো আমাকে পৌঁছাইতে হবে। পরে বলছে যে ঠিক আছে আমরা কথা বলছি। তো স্যাররা কথা বলছেন, ওখানে আমার প্রশাসন যথেষ্ট হেল্প করে। তারা আমাকে সিভিলে বলে যে আমরাও সিভিলে আসতেছি, আপনি থাকেন, দূরে কথা বলেন যেন লোকজন বুঝতে না পারে, মানে ভীষণ হেল্প করে। তা আমি এইখান থেকে যাওয়ার সময় প্ল্যান করে যাই, যেহেতু আমি তাকে চিনি না তাহলে আমাকে চিনতে হবে আগে, এরপরে আমার পরিচয়। তা আমি এই যে ঝুড়ি বলে, চৌরাস্তায় গেলে দেখবেন ঝুড়ির মধ্যে বিক্রি করে, জুতা বিক্রি করে, আমি 2000 টাকা ঝুড়িতে একটা ঝুড়ি আর জুতা সহ হয়ে যাই, নিয়ে যাই মাইক্রোতে। তো আমার টিমকে একটা হোটেলে রাখি, আর আমি এখানে পুরা গ্রামটাতে 7 দিন ফেরি করি জুতা, পুরা গ্রামটায়। তাতে আমার কিন্তু 1400 টাকা লাভও হয় এই জুতা বিক্রি করে। তো ফেরি করার পরে এটা গরু নদী একদম হুসনাবাদ, আমরা এর পারে হওয়াতে অনেক কাদা, আমরা গেলাম তো 4-5-7টা বাড়ি আমি স্কিপ করেছি, যেটা হাঁটুর উপর পর্যন্ত কাদা, পার হয়ে ওই বাড়িতে যাইতে হয়। তো প্রথম বাড়িতে গিয়ে আমি নেক্সট বাড়ির কথা জিগাই, এভাবে 5-7টা সম্ভব হয়নি। যেদিন ব্যাক করব এদিন মাথায় আসলো যে আমি তো আরেকটু কাজ করতে পারতাম। আর এদিক দিয়ে এসি স্যার বলতেছেন যে কিছু পাইলা? আমি বলছি না কিছু পাই না। তুমি আরও থাকো, যদি এখান থেকে তুমি ব্যাক করো এই মামলা ফাইনাল রিপোর্ট দিতে হবে, কারণ আর কোনো অপশন নেই, এটাই লাস্ট চেষ্টা। তুমি আরও যতদিন লাগে তুমি থাকতে পারো, কোনো সমস্যা নেই। আমি বললাম ঠিক আছে স্যার। তো আমি ব্যাক করার দিন 7 দিন আমার অফিসার ফোর্সও বলতেছে স্যার আর কত থাকবো, আর কিছুই তো পাওয়া যাচ্ছে না। লাস্ট যেদিন ব্যাক করি সকালে আমরা হোটেল ছেড়ে দিই, ছেড়ে দেওয়ার পরে মনে হইলো যে না আমার একটু কাজ বাকি আছে, যে ওর বাবা অথবা ছেলে দুজন কেউ না কেউ তো এই গ্রামের ভোটার, আমি তো ভোটার লিস্টে দেখলে আমি আর একটু কাছাকাছি যেতে পারবো। তো আমি চেয়ারম্যানের কাছে যাই, চেয়ারম্যানের ফোন দিই, উনি আবার মেম্বারকে ফোন দেয়, ওই গ্রামে যে মেম্বার আছে, বলছে যে ওদের ভোটার লিস্টটা দাও, অফিসার দেখুক। তা আমি দেখে ছেলের নাম রিপন, বাবার নাম আমরা পাইছি আলম খায়ের, কিন্তু ভোটার লিস্টে এরকম কোনো নাম নাই। তবে আলম পাইছি 2 জন, খায়ের পাইছি 1 জন, আর একটা নাম পাইলাম কমন, খায়রুল আলম। আমি এই 5টা নামকে আবার আইডেন্টিফাই করলাম। এই 5টা বাড়ি, তার মধ্যে 3টা বাড়ি পড়ছে যে আমি ওই কাদার কারণে, বৃষ্টির কারণে ওইখানে যাইতে পৌঁছতে পারি নাই। তো এইবার যদি একই বাড়িতে আমি 2বার যাই, ওরা একটু ডাউট করবে। আমি ওই মাদারীপুর একদম সীমান্ত থেকে কিছু প্লাস্টিকের হরেক মাল কিনছিলাম, যাই কি নেন 10 টাকা। ওইখান থেকে আবার ওই আমার জুতার সাথে তো একজন বলছে যে আপনি কালকে আসছেন, আপনাকে তো না করছি নিব না, আবার আসছেন, বলছি না আজকে তো অ্যানাদার প্রোডাক্ট আছে, প্লাস্টিকের জিনিস আছে, হরেক মাল যেটা যাই নেন সেম প্রাইস। তো ওই প্রথমটায় গেলাম যে ছেলেই নেই, পরেরটায় গেলাম ছেলে ছোট, মিলছে না, নাম মিলে না। এবার 4 নাম্বারটায় যাওয়ার পরে বলতেছে হ্যাঁ খায়রুল আলম, তার ছেলের নাম রিপন, খায়রুল আলম তার ছেলের নাম রিপন। তখন আমার মিলে যায়। আমি বললাম যে স্যার পাইছি, ওই বাড়িতে আমি এট এ টাইম বসেই, যেটা 10 টাকা বলে 5 টাকা নিয়ে যান, জুতা যেটা 100 টাকার কিনা বলে 20 টাকা নিয়ে 500 টাকা বাকি দিই। ওই সময় যখন মিলে গেছে, আমি এটা অনেক কাদা, হাঁটু পর্যন্ত ধুয়ে আমি বলছি যা দাম বলে তাতে দিয়ে দিলাম। একটা সিভিল লোক ছিল ঝুড়িটা মাথায় বহন করার জন্য, তো এখানে দিলাম, দিয়ে আমি পরের দিন আবার গেলাম যে টাকাটা নিতে হবে। নিয়ে গিয়ে আস্তে আস্তে তথ্য নিলাম, সব পুরুষ লোক হচ্ছে, দিনের বেলায় মাছ মারার কাজ করে, অথবা বাড়িতে কেউ থাকে না। তো মহিলারা আসছে, আমি বললাম যে ওই ভাবি খায়রুল আলম ভাইয়ের ফ্যামিলি কোথায়? ওরা কইছে ওরা ছেলে আর বাবা ঢাকা থাকে, আর ওয়াইফ উনি নানার বাড়িতে থাকে, শুধু ঈদে আসে। তো ওইখান থেকে কৌশলে বললাম যে রিপন বাবার নাম্বারটা আছে কিনা, ওর বাবার নাম্বারটা পাই। তো বাবার নাম্বারটা পাওয়ার পরে আমি আস্তে আস্তে এসি স্যার ও আমরা বলে কিছু পাইলাম, বলছি স্যার পাইছি, নাম্বার পাইছি। এটার কল ট্র্যাক করা হয়, কল লিস্ট নেই। আমরা প্রযুক্তির সহায়তা নিয়ে জানতে পারি যে তার বাবা
মুন্সিগঞ্জে আছে। আমরা ঢাকা ব্যাক করি, ব্যাক করার পরে মুন্সিগঞ্জে চলে যাই। ওখানে রিপন নামে একজনকে আমরা আটক করি, কিন্তু তার বাবা মার নামে মিলে না। কিন্তু তারই ওয়ার্কশপ যেটা বলছিল সেটা ওয়ার্কশপ না, এখন স্যানিটারি কাজ করে, তারই কর্মচারী, রিপনেরই কর্মচারী। রাতে আমরা ওইখানে অভিযান দিই, 4 জনকে পাই শোয়া অবস্থায় রুমে ঘুমন্ত। একজনের জায়গা ফাঁকা, সবার নাম জিজ্ঞাসা এখানে রিপন থাকতো। এখন কোথায়? এখন আছে পূর্বপাড়া একটা সম্ভ্রান্ত ফ্যামিলিতে কাজ করছে, রাতে ডে নাইট শিফটে। আমরা বললাম তোমরা চিনো? চিনো। আমরা ওদের নিয়ে ওই বাড়িতে গেলাম, গিয়ে দেখি প্রাচীর, মুন্সিগঞ্জে অ্যালার্ম আছে, সিসি ক্যামেরা আছে, ভিতরে কাজ করছে, দারোয়ানও আছে। আমার সাথে টিম ছিল, আমার ওই রাহাত স্যার ছিলেন ইন্সপেক্টর অপারেশন, এখন উনি ইন্সপেক্টর তদন্ত। আমি বললাম স্যার আমি তো 11 ফিট ওয়াল ক্রস করে আসছি সারদায়, এটা তো 7 ফিট, আমি এটা টপকাইতে পারবো এবং আমি এটার উপরে উঠতে পারবো। স্যার বলতেছে তুমি উঠতে পারলেই তো হবে না, উনি অপারেশন, ওসি অপারেশন ছিল তখন। বলছে তুমি উঠতে পারলেই তো হয়, তোমার একটা দুর্ঘটনা মানে আমার জবাব দিই, কারণ আমি টিম লিডার, আমি তোমাকে উঠতে দেব না। আমি বললাম স্যার আমি যে পরিশ্রমটা বরিশাল গরু নদীতে করেছি, আমার জীবনে এটা প্রথম মামলা, আমি ওই পরিশ্রমটা করে এসে এখন একদম তাকে ওয়ালের এই পাশে পেয়ে আমি চলে যাব সারাদিন সারা রাত, আমি করব না স্যার। আর এখানে যদি আমি ফেইলিউর হই আজীবন মনে হয় আমি স্যার ফেইলিউরই হব। আমি এটা ওয়াল টপকাবো, রিস্ক নিব। কেন রিস্ক বলতেছি, আমরা থানায় যখন যোগাযোগ করলাম, ওই থানায় বলতেছে ওনার 2টা অস্ত্র আছে, একটা শর্টগান আর একটা রিভলভার, লাইসেন্স, বৈধ অস্ত্র লাইসেন্স করা। তা আমরা যদি ওনার কলিং চাপাই তাহলে ভিতর থেকে দারোয়ান আসবে, পুলিশ আসছে, পুলিশ গিয়ে ওনাকে নক করবে, তখন যারা কাজ করছে ওরা জানবে পুলিশ আসছে। আর পুলিশ এত রাতে আসলে ওই রিপন পলাইতেও পারে। তখন বললাম যে স্যার এত কিছু করা যাবে না, আমি অনুমতি ছাড়াই উঠি। আর উনি এখন রাত 2টা 2:30টার মতো বাজে, উনি হয়তো ঘুমাচ্ছে। পরবর্তীতে আমরা তাকে পাওয়ার পরে ওনারা ডাইকে তুলব। এই মুন্সিগঞ্জ থানারও পুলিশ আছে, কোনো মতেই স্যার আমাকে অনুমতি, এটা লিগ্যাল ব্যাপার, যদি আমার কোনো দুর্ঘটনা হয় দায়িত্ব স্যারের উপর বর্তাবে। তো স্যারকে বুঝাইলাম, স্যার মন খারাপ, সব ফোর্স বলছে লাইন আপ করে অন গার্ড অবস্থায় থাকো। আমি সহ আর একজন উঠলাম, আমরা 2 জন গেলাম, রিপনকে পাইলাম। রিপনকে ভিতরে ওই প্লাস্টারের কাজ করছে অবস্থায় রিপনকে পাই। আমরা ধরার পরবর্তীতে সে স্টোরি বলছে যে আমি মারছি। কেন? যে আমি থাকতাম 1500 টাকা দিতাম আর 1500 দিত। তো হঠাৎ করে একদিন আমাকে বলে বেরিয়ে যাও। আমি বলছি আমাকে 15 দিন টাইম দিতে হবে, আমি কেন যাব? আমার এক বন্ধু আসবে, ও বলতেছে তুমি চলে যাও। আর এই ঘর ভাড়া নিয়েছে ভিকটিম, বলতেছে আমি যারে মন চায় তারে উঠাবো, তুমি তো ভাড়া থাকো, আর আমার তো ঘর, আমি তো লিজ নিয়েছি। এই কথা কাটাকাটি ওদের মধ্যে এক অশ্লীল ভাষায় গালিগালাজ হয়, এক পর্যায়ে হাতাহাতি হয়। তখন ওই রিপনই মুরসালিনের বুকের উপরে উঠে ওর বেডেই গলার চেপে ধরে যে একটু দুর্বল হোক। আর এই মুরসালিন তখন ব্যাপক লাফালাফি, মানে পা দিয়ে সর্বোচ্চ ছোটানোর চেষ্টা করে, আরও জোরে ধরে, যে সে তো একটু নিস্তেজ হোক, তার প্রি প্ল্যান না, সে আগেই বলছে যে একটু নিস্তেজ হোক, কিন্তু নিস্তেজ মানে একেবারে নিস্তেজ হয়ে গেছে, মরে গেছে। ভিকটিম নিজেই ওর ব্যাগটা গুছিয়ে রাখছিল, সেই গুছানো ব্যাগটা নিয়েই ওই তালা বাহির দিয়ে মেরে দিয়ে চলে যায়। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।